আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নতুন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে সাপোর্ট করুন প্লিজ। কয়েকদিন যাবৎ একেবারে টানা বর্ষণ। মনে হয় আকাশ জুড়ে মেঘ এবং বৃষ্টির খেলা চলছে। আকাশ জুড়ে কালো কালো মেঘের ভেলা যেন ভেসে বেড়াচ্ছে। কয়েক ঘন্টা টানা বৃষ্টির পরে কয়েক মিনিটের জন্য যেন একটু থামছে, আবার শুরু হচ্ছে বৃষ্টি। এরকম করেই কয়েকটা দিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে। তো চেয়েছিলাম একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করব। এরকম কোনো সুযোগই আর মিলছে না বৃষ্টির কারণে। তাই সাধ থাকা সত্ত্বেও সাধ্য হচ্ছে না কোনো ক্রমেই। পুরো আকাশ ভরা যেন মেঘের মিছিল। প্রকৃতির দিকে তাকালে মনে হয় যেন সমস্ত সবুজ গাছগুলো একেবারে বৃষ্টির পানিতে ভিজে ভিজে প্রাণবন্ত হয়ে আছে। কিছুক্ষণের জন্য একটু বিরতি দিতেই কিছু পাখি এসে জানালার পাশে গাছে একেবারে মনে হয় যেন খুব আনন্দে নেচে বেড়াচ্ছে, আর সাথে আছে কাঠবিড়ালিও। কি সুন্দর বৈচিত্র্যময় সমস্ত প্রকৃতি। কাঠবিড়ালি আর পাখিদের কিচিরমিচির শব্দে পুরো বাগানটি একেবারে মাতিয়ে তুলেছে। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে আসলে ভালোই লাগে। সমস্ত গাছপালা যেন শহর নগর ধুয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এভাবে ননস্টপ বৃষ্টি হতে থাকলে অনেকটা সময় দেখা যায় সমস্ত পশু পাখি, মানুষ এবং সমস্ত জীবই মনে হয় যেন একটা সময় একেবারে নিস্তব্ধ হয়ে যায়। এরকম ননস্টপ বৃষ্টিতে মনে হয় যেন প্রত্যেকটা জীবই একেবারে দুমড়ে মুছড়ে যায়। তবুও জীবন চালাতে হয়, জীবন জীবিকায় যার যার কর্মস্থানে তাকে অ্যাটেন্ড করতে হয়। জীবন তো থেমে থাকে না, বৃষ্টি থেমে থাকুক আর নাই থাকুক, কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। জীবন জীবনের মতোই চলতে থাকবে। যার যার কর্ম তাকে তাকে করতেই হবে। তো আজকে শরীরটা একটু খারাপ, তবুও উঠে পড়েছি। আর কোনো কিছু বেশ টাইম নিয়ে করার মতো শারীরিক অবস্থা নেই, মন মানসিকতাও নেই। তো হালকা পাতলা কিছু করে নিচ্ছি। তো ছোট বেবির জন্য একটু খেজুরের গুড় লাগিয়ে নিলাম, কারণ এতে করে ও খুব মজা পাবে খেতে। যতটুকুই খায় ততটুকুই খাক, ওর জন্য ওটা করলাম। আর একটা ডিমের অমলেট করে নিলাম। এই সিম্পল নাস্তা দিয়ে আজকে সকালটা কেটে যাবে আলহামদুলিল্লাহ। গৃহিণীদের শরীর যতই খারাপ হোক না কেন, তবুও তার একটু বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। কারণ সে যদি একটু বিশ্রাম নেয় মনে হয় যেন সংসারের সমস্ত কাজই যেন পড়ে থাকে, সমস্ত কাজই যেন অগোছানো হয়ে থাকে। তাই শরীর যতই খারাপ হোক না কেন তাকে উঠতেই হয়, সংসারের সমস্ত কাজ গুছাতেই হয়। আমি মনে করি যে পুরুষরা বাইরে ইনকাম যতই করুক না কেন, তবুও সংসারের উন্নতির চাবিকাঠি যেন গৃহিণীর কাছে, উন্নতির চাবিকাঠি যেন তার নারীর কাছে। একটা নারীই পারে একটা সংসারকে উন্নতির দিকে নিতে, আর একটা নারীই পারে একটা সংসারকে ধ্বংস করার দিকে নিতে। কথা বলতে বলতে আমি চা তৈরি করলাম। আসলে আমি চা তেমন একটা পছন্দ করি না, চা তেমন একটা খাওয়ার অভ্যাস নেই আমার। কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা, মাথাটাও ঝিমঝিম করছে, তাই একটু আজকে দুধ চা তৈরি করলাম। মাঝে মাঝে যখন মাথাটা ঝিমঝিম করে কিংবা মাথা ভার হয়ে থাকে, তো তখন এরকমভাবে একটু দুধ চা তৈরি করে নেই, আর সাথে একটু মুড়ি। আমি বিস্কিট কিংবা অন্যান্য টোস্ট বা অন্যান্য কিছু দিয়ে চা খেতে পছন্দ করি না, আমি মুড়ি দিয়ে চা খেতে খুবই পছন্দ করি। মাঝে মাঝে খাওয়া হলে তখন একটু মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে আমার। আর আমার মাকে দেখেছি যে সে চায়ের সাথে টোস্ট ভিজিয়ে খেতে খুবই পছন্দ করে। আর আমার হাজবেন্ডকে দেখেছি যে সে চায়ের সাথে কোনো কিছুই নেয় না, শুধুই চা পান করে। আর আমার রাফি চায়ের সাথে বিস্কিট খেতে পছন্দ করে। এক একজন মানুষের এক এক রকমের ভালো লাগা কাজ করে আর কি। তো অনেক দিন যাবৎ খুব ইচ্ছে করে যে একটু ভর্তা খেতে, বিভিন্ন ধরনের ভর্তা হলে আমার খুবই ভালো লাগে গরম ভাতে।
তাই আজকে প্রিপারেশন নিচ্ছি যে আজকে কয়েক পদের ভর্তা করব, ডাল করব আর ভাজি। আমার বাচ্চারা ভর্তা একেবারেই পছন্দ করে না, তাই ওদের জন্য আলাদা কিছু করতে হবে ওদের পছন্দ মতো। আমার হাজব্যান্ডও খুবই ভর্তা পছন্দ করে, সে আমার মতো। ভর্তা হলে আমাদের দুজনের খুব জমে যায়। কয়েকদিন যাবৎ মাছ মাংস খেতে খেতে একটা সময় খাবারে অরুচি এসে যায়, মাছ মাংসে একেবারেই অনীহা এসে যায়। তখন মনে চায় যেন ভিন্ন কিছু তৈরি করতে, ভিন্ন কিছু খেতে। তো তাই জন্য মাঝে মাঝে ভর্তা করি, ভর্তা হলে আবার যেন রুচি ফিরে পাই খাবারের। তাই রাফির পাপাও মাঝে মাঝে আমাকে উৎসাহ করে ভর্তা বানানোর জন্য, সেও ভর্তা বেশ পছন্দ করে। কিন্তু ভর্তা বানাতে অনেক অনেক ঝামেলা আমার কাছে মনে হয়, কারণ তরকারি রান্না করাটা যতটা সহজ তার থেকেও অনেক অনেক বেশি কষ্টের ভর্তা তৈরি করা। অনেকে হয়তো মনে করে যে ভর্তা তৈরি করা সিম্পল কাজ, সিম্পল খাবার, কিন্তু খাবারটা সিম্পল হতে পারে কিন্তু এটা তৈরি করা খুবই একটি ঝামেলার বিষয়। তবুও এটাতে আমি মনে করি যে খাবারের রুচি অনেক অনেক বাড়িয়ে দেয় ভর্তায়। তো আমি সকালের নাস্তা সেরে আমি বাচ্চার খাবার তৈরি করলাম, বাচ্চার জন্য সুজি তৈরি করলাম। সুজি করার পরে আমি দুপুরের খাবারের আয়োজন শুরু করে দিলাম। বাচ্চাদের জন্য পছন্দের একটি রেসিপি করছি, চিংড়ি মাছ আর টমেটো আলু দিয়ে রান্না হবে আজকে বাচ্চাদের জন্য। কারণ আজকে তো ভর্তা করব কয়েক পদের, তাই বাচ্চারা ঝাল ভর্তা তো খেতে পারবে না, বা বাচ্চারা এগুলো পছন্দও করে না। এগুলো তো ভর্তা তো বড়দের পছন্দের খাবার, তাই বাচ্চাদের জন্য একটু মজাদার চিংড়ি মাছ, টমেটো এবং আলুর একটি রেসিপি করছি। এটা খুবই ভালো লাগে এই রান্নাটা, এবং এটা বাচ্চারা খুবই মজা করে খায় এই রেসিপিটা করলে। সাধারণত আলু এবং চিংড়ি মাছ আমি দেখেছি যে এগুলো সব বাচ্চারাই পছন্দ করে, কারণ এগুলো মজাদার মনে করে বাচ্চারা এবং ওরা খুব মজা করে খায়। তাই ওদের জন্য এই সহজ পদ্ধতি আজকে করে নিচ্ছি। আর আমরা নিশ্চয়ই ভর্তা করব, আমাদের ভর্তা হলে খুবই জমে যাবে আজকে। রেসিপিটা দেখে বোঝাই যাচ্ছে যে খুবই মজার একটা রেসিপি এটা, যে বলার অপেক্ষা রাখে না। অনেকেই আছে যে আলু তরকারি তারা খুবই পছন্দ করে, কিন্তু আমি ছোটোবেলা থেকেই আলু তরকারি পছন্দ করি না, আলুতে আমার একটু অনীহা। আর আলু তরকারি আমি এখন দেই, অনেক অনেক রেসিপি তৈরি করি আলু দিয়ে। যেমন অনেক ধরনের শাক, লাউ শাক, কুমড়া শাক, তারপরে কলমি শাক ভাজি করলেও তার ভিতরে কুচিয়ে আলু দেই। তারপরে হচ্ছে পুঁই শাক, যে কোনো মাছ দিয়ে শাক রান্না করলে তার ভিতরে যদি একটু আলু দেয়া হয় তো অনেক সময় দেখা যায় যে শাকের স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়, অনেক গুণ শাকের স্বাদ বেড়ে যায় আমার কাছে মনে হয়। তাই আমি শাকের সাথে মাঝে মাঝে আলু কেটে দেই, বা মাঝে মাঝে বিভিন্ন তরকারির সাথেও দুই একটি আলু কেটে কেটে দেই। আমার বারান্দায় দেয়া কাপড় হঠাৎ করে বৃষ্টি আসাতে অনেক কাপড় চোপড় একেবারে ভিজে একাকার হয়ে গেছে। আমি ছাদে আসলাম কিছুক্ষণের জন্যে কাজের ফাঁকে, কাপড় শুকানোর ব্যবস্থা হয় কিনা এটা দেখতে। তো এসে দেখলাম যে এখানে কাঠবিড়ালি নাচানাচি করছে, তো আমাদেরকে দেখেই কাঠবিড়ালি লাফিয়ে চলে গেল। তো ছাদে এখনও ঝিরিঝিরি বৃষ্টি, তারপরে জমানো পানি টপ টপ করে পড়ছে। কাপড় চোপড় দিলে আসলে ওখানে শুকাবে না, শুধু আমার কষ্টটাই বেহুদা হয়ে যাবে। তো আজকে আমি এই কলমি শাক ভাজি করব। আমি ছোটোবেলা থেকেই শাক খেতে খুবই পছন্দ করতাম। আমার শাক হলে যেন খাবারের রুচি আরও অনেক বেড়ে যায়। শাক আমার এতটাই পছন্দ, তার ভিতরে লাউ শাক আমি বেশি পছন্দ করি। আর শীতকালীন শাক তো পছন্দ করি। তো শীতকালীন শাক তো আর 12 মাস পাওয়া যায় না, কিন্তু লাউ শাক তো 12 মাসই বাজারে পাওয়া যায়। ছোটোবেলা থেকেই আমি এবং আমার বাবা খুবই শাক পছন্দ করতাম। শাক হলে আমাদের খুবই জমে যেত আমার বাবা এবং আমার। কিন্তু পরিবারের অন্যরা আছে যারা শাক একেবারেই খেতে চাইতো না তেমন একটা, যেমন আমার ছোট ভাই, আমার মা, এরা শাক একেবারেই তেমন একটা পছন্দ করতো না। কিন্তু আমার বাবা আর আমি প্রায় বলতে গেলে প্রতিদিনই কোনো না কোনো শাক রাখতাম
রান্নার রেসিপিতে মা শাক আমাদেরকে করে দিত। তারা তেমন পছন্দ না করলেও আমাদের জন্য আম্মা করে দিতেন। আর আমার বাবাও প্রতিদিন বাজার থেকে কোনো না কোনো শাক নিয়ে আসতো, যেহেতু আমি এবং তিনি আমরা বাবা মেয়েই পছন্দ করি শাক খেতে, তাই প্রতিদিন কোনো না কোনো শাক তিনি আনতেন আমাদের জন্যে। বাড়ির আঙিনায় প্রাকৃতিক শাক পাওয়া যেত, বিভিন্ন ধরনের শাক, তারপরে কচু, ছোট ছোট কচু শাক একেবারে সবুজ পাতাসহ কেটে আনতাম, ছোট ছোট শাক এক আটির মতো, কারণ সবাই তো খায় না, শুধু আমরা বাবা মেয়ে দুজনে খাই। দুজনের আন্দাজ করে অল্প কিছু পরিমাণ পাতাসহ কচু শাক আনতাম মাঝে মাঝে। তো আম্মা সরিষার তেল দিয়ে রান্না করে দিত, প্রথমে সিদ্ধ করে তারপরে সরিষার তেল বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিত। তো এই শাক খেতে অনেক অনেক মজা হতো। তো কথা বলতে বলতে আমার রান্নাও একেবারে শেষ প্রান্তে। আমি পটলগুলোকে খুন্তির সাহায্যে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তো এগুলো বেটে নেওয়া হবে, এগুলো না বাটলে আসলে মিশবে না। তো বন্ধুরা, আজ আর নয়, এখন আমাদের খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি লাইক করবেন ভিডিওতে প্লিজ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালোবাসা ও বিরাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।